টাকা মানুষের জীবনে কতটা ইম্পর্টেন্ট? টাকা না থাকলে আপনি আজকে এখানে বসে থাকতে পারতেন না, টাকা না থাকলে আমি আজকে এখানে আসতে পারতাম না। কি বলেন, এটার পেছনে তো টাকা না, এটার পেছনে তো পরিশ্রম মনে হয়। পরিশ্রমটা আমরা কেন করছি? টাকা ছাড়া আপনি পরিশ্রম করবেন? আজকে এত অসুস্থতা নিয়েও আপনি এখানে এসেছেন, পেছনের গল্পটা খুঁজতে যান। টাকা, টাকা ছাড়া একটা মানুষের, আমার মনে হয় কি যে টাকা ছাড়া মানুষের আসলে পৃথিবীতে কোনো দাম নেই, কোনো দাম নেই। আমি আজকে সেই ক্লাস 8 থেকে স্ট্রাগল শুরু করেছি। আমি ডিপ্লোমা নার্সিং কমপ্লিট করেছি। যদি ধরা হয় লেখাপড়া এক প্রকারের শেষ, চাইলে বিএসসি করব, আদারওয়াইজ না। আমি কিন্তু স্ট্রাগল করছি এবং স্ট্রাগলের পথটাই আমি বেছে নিয়েছি। আমাকে আরও কতদিন করতে হবে আমি জানি না। মূল উদ্দেশ্যটা কিন্তু টাকা, এছাড়া কিন্তু অন্য কোনো কিছু না। সো টাকাটা জীবনে খুব দরকার, খুব। টাকার জন্য কখনো খোটা শুনছেন কারো? সেখানে হচ্ছে টোটালি 120 জন স্টুডেন্ট নেওয়া হয়েছিল, তো 1000-এর উপরে পরীক্ষা দিয়েছিল। তো সৌভাগ্যক্রমে ওই 120 জনের লিস্টের মধ্যেও আমিও ছিলাম। তো তারপর তো সেই স্কুলে চান্স পেয়ে সেখানে সেখানে সম্ভব হয়েছে। লেখাপড়া, হ্যাঁ, মান্থলি 180 টাকা করে বেতন দিতে হলেও আমার টিউশনের পিছনে কিন্তু একটা বেশ খানিকটা টাকা পয়সা যেত, খাতা কলম কেনা অনেকটাই। তো সেখান থেকে মনে হলো যে বাবাকে একটু যদি সাপোর্ট করা যায়, টিউশনটা যদি করাই তাহলে বাবার জন্য একটু সাপোর্ট হবে। সেই জায়গা এমন কি থেকে হয়েছে যে ছোটবেলায় একটা জামা পরে অনেকদিন কাটাতে হয়েছে? প্রচুর, একটা জামা? প্রচুর। জামাটার কথা মনে আছে? এমন হয়েছে আমার বেড়াতে যাওয়ার জন্য একটাই ভালো জামা ছিল। সবসময় চেয়েছেন আপনার পরিবারের সাথে কিছুটা সাপোর্ট দেওয়ার জন্য, তারপরে আসলে বোনের বিয়ে হয়ে গেল, একমাত্র ইনকাম সোর্স আপনার বাবা, টানাপোড়েন তো ছিল। আপনাদের গ্রামে এখনো কি বাবা মা গ্রামে থাকছেন? হ্যাঁ, বাবা মা ভাই সবাই গ্রামে আছেন। ভাই কত বড়? ভাই ইন্টারমিডিয়েট দিল। আচ্ছা, মানে ছোট থেকে বড় হচ্ছে মাত্র। হ্যাঁ। এখন মূল ইনকাম সোর্স কে পরিবারে? বাবা। এখনো বাবা? বাবা এখন কি করছেন? আগে যে বললাম যে দিনমজুর, উনি এখনো দিনমজুরি করছেন। করছেন। সাথে তো আপনিও কিছুটা সাপোর্ট দেওয়ার জন্য হ্যাঁ, হয়তো বা আমি স্ট্রাগল করছেন। স্ট্রাগল করছি, সেই চেষ্টা স্ট্রাগলের করছি। যাত্রাটা কবে শুরু হলো আপনার, কোন বয়সে শুরু হলো? ক্লাস 8-এ জেএসসি পরীক্ষার পর ক্লাস পরে, 8-এ? 2015। আচ্ছা, কিভাবে? আমি প্রথমে বলেছিলাম আপনাকে যে আমি খুব মেধাবী না, কিন্তু মোটামুটি কাতারের স্টুডেন্ট ছিলাম। সেই সুবাদে আমি ক্লাস 8-এ জেএসসি পরীক্ষা দেওয়ার পর থেকে আমি টিউশনি করানো শুরু করি গ্রামে। তো সেই টিউশনি থেকেই আমি আসলে চাইতাম যে আচ্ছা নিজের লেখাপড়ার খরচটা যদি আমি মানে সম্পূর্ণটা না পারা যায়, যদি 1/3 যদি নেওয়া যায় তাহলে হয়তো বাবার উপর একটু চাপটা কম আসবে। কারণ যেই কলমটা আমি কিনে নিতে পারছি সেটার জন্য বাবাকে বলতে হচ্ছে না যে বাবা তুমি কলমটা এনে দিও, বা যেই বইটা আমি কিনে নিতে পারছি সেটার জন্য বাবার কাছে টাকা চাইতে হচ্ছে না। বা দেখা যায় যে কখনো যে আমি যেহেতু আমিও স্টুডেন্ট ছিলাম, আমিও তো টিউশন পড়তাম। তো সেক্ষেত্রে দেখা যেত যে আচ্ছা আমি হয়তো যদি 2টা টিচারের কাছে পড়ি, একটা টিচারের টিউশন ফিসটা আমি দিয়ে দিতে পারবো যদি আমি 2টা এক্সট্রা টাইম টিউশনই সেই করাই। ক্লাস 8-এ এটা আপনার মাথায় উঠলো? আচ্ছা, তারপর কি করলেন হ্যাঁ, আপনি আমি এতে? তখন থেকে টিউশন করানো শুরু করলাম। তো তারপর থেকেই আসলে দেখা যেত যে বুঝেনি তো গ্রামের মতো জায়গা খুব বেশি, আর 2015 সালে কতই বা দিত টিউশনতে, বা কত আমরাও দিত? আমি মানে প্রথম টিউশনি দিয়েছিল 250 টাকা। 250 মাসে? হ্যাঁ, এক্স্যাক্টলি। ওহো! তো 250 টাকা দিয়েছিল, আর আমি যার কাছে পড়তাম তাকে দিতে হতো 500 টাকা। আচ্ছা। তো আমি যদি এই দুটো জমাতাম তাহলে হচ্ছে 2 মাস জমায় আমি 1 মাসের অন্তত পক্ষে দিতে পারতাম, এরকম ছিল। তো এরপরে যখন ক্লাস 9-এ টিউশনি শুরু করি, প্রথম টিউশনিতে দেওয়া হয়েছিল আমাকে 500 টাকা। তো আমি 500 টাকা দিয়ে একটা টিউশনের খরচ আমি দিয়ে দিতে পারতাম। এরকম করে করে একটা দুইটা করে টিউশনটা আমার বাড়তে শুরু করলো। মানে গ্রামে হয়তো বা টিউশনের এখন যেমন দেখছি মানে এখন তো 5,000 10,000 টাকার কমে টিউশন নাই, তো ওখানে হয়তো বা একটু কমে পাওয়া যায়, তাই না? এখন 2026 চলছে, তখন 2015, আমি যদি 15। সেটাও বাদ দিই 2016। আচ্ছা তো আচ্ছা। আজ থেকে 10 থেকে 11 বছর আগে, একটু কম, একটু না বেশ অনেকটাই কম হওয়ার কথা, এবং সেটাই হয়েছিল আমার ক্ষেত্রেও। তাও আমি চেষ্টা করতাম যে যদিও বা বাবাকে একটু হেল্প করা যায়, যদি এই টাকাটা থেকে আমি যদি একটা দিক ম্যানেজ করতে পারি, বাবার হয়তো ওই দিকটা নিয়ে ভাবতে একটু কম হবে। কিছু না মনে করলে, বাবা আসলে এই যে ধান চাষ করে এবং সেই সাথে সাথে দিন মজুর খেটে মানে কতই বা টাকা রোজগার করতেন, সেটা দিয়ে কি আসলে স্কুলের বেতন, এখন তো অনেক এক্সপেন্সিভ স্কুলের বেতন বা সবকিছু, এইগুলো কিভাবে আসলে ম্যানেজ হতো? আসলে প্রাইমারি লেভেলটা তো যখন কেটেছে তখনকার স্মৃতি খুব একটা বেশি আমার মনে নেই। আর তাছাড়াও প্রাইমারিতে, সরকারিতে তো আর আসলে ওই ধরনের বেতন সিস্টেম ছিল না প্রাইমারি স্কুলে। হাই স্কুলে যখন উঠি তখন আমার মনে আছে যে আমাদের 180 টাকা করে বেতন দিতে হতো, এবং টিউশন ফিস তো আছেই।
তো তখন অনেকটা হিমশিম খেয়ে যায় তো বাবা, কিন্তু কিছু তো আসলে করার ছিল না। তো তার মধ্যে হয়েছিল যে যদি আমি প্রাইভেট স্কুলে পড়তে যেতাম তাহলে খরচটা কিন্তু অনেক বেশি হতো। আমার মনে আছে আমি যখন 2012 সালে আমাদের কাউখালী গার্লস স্কুলের জন্য যে পরীক্ষা দিই, সেখানে হচ্ছে টোটালি 120 জন স্টুডেন্ট নেওয়া হয়েছিল, তো 1000-এর উপরে পরীক্ষা দিয়েছিল। তো সৌভাগ্যক্রমে ওই 120 জনের লিস্টের মধ্যেও আমিও ছিলাম। তো তারপর তো সেই স্কুলে চান্স পেয়ে এই কারণেই সেখানে সম্ভব হয়েছে। লেখাপড়া, হ্যাঁ, মান্থলি 180 টাকা করে বেতন দিতে হলেও আমার টিউশনের পিছনে কিন্তু একটা বেশ খানিকটা টাকা পয়সা যেত, খাতা কলম কেনা অনেকটাই। তো সেখান থেকে মনে হলো যে বাবাকে একটু যদি সাপোর্ট করা যায়, টিউশনটা যদি করাই তাহলে বাবার জন্য একটু সাপোর্ট হবে। সেই জায়গা এমন কি থেকে হয়েছে যে ছোটবেলায় একটা জামা পরে অনেকদিন কাটাতে হয়েছে? প্রচুর একটা জামা? প্রচুর জামাটার কথা মনে আছে? এমন হয়েছে, আমার বেড়াতে যাওয়ার জন্য একটাই ভালো জামা ছিল, ওই একটা জামা পরেই আমি বেড়াতে গিয়েছি যখন যেখানে গিয়েছি। হুম। টাকা মানুষের জীবনে কতটা ইম্পর্ট্যান্ট? টাকা না থাকলে আপনি আজকে এখানে বসে থাকতে পারতেন না, টাকা না থাকলে আমি আজকে এখানে আসতে পারতাম না। কি বলেন? এটার পেছনে তো টাকা না, এটার পেছনে তো পরিশ্রম মনে হয়। পরিশ্রমটা আমরা কেন করছি? টাকা ছাড়া আপনি পরিশ্রম করবেন? আজকে এত অসুস্থতা নিয়েও আপনি এখানে এসেছেন, পেছনের গল্পটা খুঁজতে যান। টাকা, টাকা ছাড়া একটা মানুষের, আমার মনে হয় কি যে টাকা ছাড়া মানুষের আসলে পৃথিবীতে কোনো দাম নেই, কোনো দাম নেই। আমি আজকে সেই ক্লাস 8 থেকে স্ট্রাগল শুরু করেছি, আমি ডিপ্লোমা নার্সিং কমপ্লিট করেছি। যদি ধরা হয় লেখাপড়া এক প্রকারের শেষ, চাইলে বিএসসি করব, আদারওয়াইজ না। আমি কিন্তু স্ট্রাগল করছি এবং স্ট্রাগলের পথটাই আমি বেছে নিয়েছি। আমাকে আরও কতদিন করতে হবে আমি জানি না। মূল উদ্দেশ্যটা কিন্তু টাকা, এছাড়া কিন্তু অন্য কোনো কিছু না। তো টাকাটা জীবনে খুব দরকার, খুব। টাকার জন্য কখনো খোটা শুনছেন কারো? ওইভাবে কারো কাছ থেকে শুনি নাই, তবে ঢাকাতে আসার পর হোস্টেল লাইফে এমন অনেক কিছু শুনতে হয়েছে। আরে ও তো একদমই নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসছে, আমি তো নিম্ন মধ্যবিত্ত বলছি, তারা ডিরেক্ট বলতে আরে ওরা তো অনেক গরিব, ওদের কাছে আসলে কোনো কিছু এক্সপেক্ট করে লাভ নেই, এক্সপেন্সিভ কোনো কিছু থাকবেও না, ওরা আসলে ওদের মতো করে কোনোভাবে লাইফটা টেনে নিয়ে যেতে পারলেই হলো, ওদের দিয়ে আসলে কিছু হবে না। এই যে বান্ধবীরা তো মানে যারা হোস্টেলে থাকে বা আপনার সমবয়সী, তারা আইফোন ব্যবহার করে, তাদের অনেক লাক্সারিয়াস হয়তো গ্যাজেট আছে, সুন্দর জামা কাপড় পরে, এখন পর্যন্ত আপনি প্রচুর পরিমাণে স্ট্রাগল করছেন, সেই গল্পটা আমরা শুনবো। কিন্তু আমি যতটুকু জানি আপনি অনেক স্ট্রাগল করছেন, বা এখনো যে অনেক নিজেকে পরিবর্তন করতে পারছেন সেই ধরনের ইনকামও আপনি করছেন না। তো কখনো আফসোস হয় যে ওর মতো করে ওটা করতে পারলাম না, বা ওরাও কি কখনো বলে কি ব্যাপার, একটা কিনে ফেললেই তো হয় আইফোন, এত এত চিন্তা কিসের? অনেকেই বলেছে যে একটা ভালো ফোন নিয়ে নাও। আমি পার্সোনালি যে ফোনটা ইউজ করি তো ওটার দাম কত, 16 থেকে 17 হাজার হবে মেবি, আমার এক্স্যাক্টলি রেটটা মনে নেই, এর বেশি না। তো অনেকেই শুনছি যে বলে একটা ফোন কিনে নাও। বিশেষ করে যখন থেকে চাকরি জীবনে আসছি তখন বেশি শুনতে হয়েছে, আরে তুমি তো সাংবাদিক, তা সাংবাদিকের কি টাকার অভাব, একটা ভালো ফোন কিনে নিলেই তো হয়ে যায়। কিন্তু আমার আসলে এই জিনিসগুলোর প্রতি কখনো মোহ কাজ করে না। আমি আসলে এক্সপেন্সিভ জিনিসটা আমার পছন্দ না। আর আমি ছোটবেলা থেকে একদম গ্রামের ধুলাবালিতে বড় হয়েছি, বাবা মাকে জীবনের শেষ সেকেন্ড পর্যন্ত আমি স্ট্রাগল করতে দেখেছি, যতক্ষণ পর্যন্ত শরীরটা চলতেছে ততক্ষণ পর্যন্ত আমি স্ট্রাগল করতে দেখেছি, এবং যখন শরীর চলে না তখন সে স্ট্রাগলের কথাই ভাবতেছে যে আচ্ছা আজকে এই কাজটা করেছি, আমি আগামীকালকে কিভাবে কোনটা করব। সেই জায়গা থেকে এত আধুনিকতার ছোঁয়া কিংবা এত এক্সপেন্সিভ জিনিস চিন্তা করাটা আমার কাছে বিলাসিতা মনে হয়।